পিউ রিসার্চ সেন্টার হচ্ছে একটা গবেষণা প্রতিষ্ঠান। তারা 2014 সালে একটি গবেষণাপত্র আসলে তারা বের করেন এবং সেখানে তারা এই যে রাজনৈতিক কারণে যে হচ্ছে রাজনৈতিক বিশ্বাসের কারণে যে বিভিন্ন সময় দেখা যায় যে যে দল আসলে ক্ষমতায় থাকে তারা তাদের রাজনৈতিক বিশ্বাসটিকে বা তারা তাদের রাজনৈতিক আদর্শটিকে আসলে সকলের মধ্যে ধারণ করে দেওয়ার চেষ্টা করে জোর করে, এবং তাদের সেই বিশ্বাসটা যদি মানুষ না করে তাহলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা শিকার হতে হয়। এটা কিন্তু আমরা এই যে আওয়ামী যে শাসন আমল ছিল সেখানে কিন্তু খুবই স্পষ্টভাবে দেখতে পেরেছি যে তারা তাদের নিজস্ব একটি আদর্শ তৈরি করে ফেলেছিল, এবং তাদের আদর্শ বা তাদের বিশ্বাসের বাহিরে গিয়ে কেউ যদি সমালোচনা করে বা তার বিশ্বাসের বাহিরে বা গিয়ে কোনো একটা কিছু করার চেষ্টা করে, তখন কিন্তু তারা সেটিকে ভালোভাবে দেখতো না এবং সেই ব্যক্তিদের উপরে কিন্তু বিভিন্নভাবে জুলুম নির্যাতন ঘটনা কিন্তু অহরহ রয়েছে। সেই যে গবেষণাপত্র সেখানে এই যে রাজনৈতিক দিক থেকে বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে। প্রথমত হচ্ছে রাজনৈতিক মেরুকরণ। এই যে রাজনৈতিক কারণে যখন আসলে একটা সমাজে বা একটা দেশে রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের কারণে আসলে এই যে ভিন্নতা সৃষ্টি হচ্ছে এবং একটা দ্বন্দ্ব লাগছে রাজনৈতিক বিশ্বাসের কারণে, সেটার ফলে কি হচ্ছে যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের উচিত ছিল কি যে তারা রাষ্ট্রের জন্য মিলেমিশে কাজ করবে, হোক সেটা সরকারি দল রয়েছে বা বিরোধী দল রয়েছে। কিন্তু যখন আসলে তাদের রাজনৈতিক মতাদর্শ বা তাদের যে আদর্শ ভিন্ন হওয়ার কারণে তারা একে অপরের থেকে কিন্তু আসলে দূরে সরে যাচ্ছে। যেমন সেখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এবং হচ্ছে ডেমোক্রেটদের মধ্যে হচ্ছে একটা পারস্পরিক ঘৃণা এবং অবিশ্বাস বাড়ছে, এই বিষয় নিয়ে সেখানে আসলে বলা হয়েছিল। সেখানে আরো বলা হয় যে বেশিরভাগ রাজনৈতিক দল তারা আসলে বিশ্বাস করে যে বিরোধী দলের নীতি জাতির কল্যাণের জন্য হুমকি স্বরূপ, যা ভিন্ন মত গ্রহণের পথে বড় বাধা সৃষ্টি করে। আমরা যদি আওয়ামী লীগ এর যে শাসনামল ছিল সেই শাসনামলে দেখি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখ থেকে আমরা সর্বদাই শুনতাম যে বিরোধী দলে যারা রয়েছেন তারা রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তারা দাঙ্গা ফাসাদ লাগাতে চায়, এবং এটি কিন্তু তারা বারবারই বলতো। এই যে বারবার বলতো বিভিন্ন তাদের যে বিরোধী দলগুলো ছিল। এটির ফলে কি হয়েছে? এটির ফলে এই যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে সারাটা সময় কিন্তু আমরা আসলে একটা দ্বন্দ্ব দেখতে পেয়েছি, এবং যে দ্বন্দ্বের কারণে কিন্তু আজকে আওয়ামী লীগের এইরকম একটা পরিণতি হয়েছে। এরপরে আরেকটা হচ্ছে সামাজিক ইকো চেম্বার। অনেক মানুষ শুধুমাত্র তাদের মতের সাথে সামঞ্জস্যপূর্ণ তথ্য এবং ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক রাখেন। এটি তাদের মধ্যে ভিন্ন মত সম্পর্কে অসহিষ্ণুতা তৈরি করে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইকো চেম্বার বা একমুখী তথ্য প্রবাহে আটকে পড়েছে এবং ভিন্ন মত গ্রহণে বাধা সৃষ্টি হয়েছে। এই যে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আসলে মিডিয়ার কারণে এই যে কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা গ্রুপ সম্পর্কে যে একমুখী একটা তথ্য দিয়ে যে সমাজের মানুষের মধ্যে যে আসলে একটা বিভ্রান্তি সৃষ্টি করা বা সমাজের মানুষের মধ্যে একটা নতুন একটা বিশ্বাস তৈরি করা, এটার ফলে যে ইকো চেম্বার যেটি তৈরি হচ্ছে যে যারা আসলে তাদের মতামতে বিশ্বাস করে তারা শুধু সেই মানুষগুলোর সাথে চলাফেরা করে, এবং যারা অন্য বা ভিন্ন মতামতে বিশ্বাস করে তাদের সাথে চলাফেরা উঠা বসা কথাবার্তা কোনো কিছুই বলে না, বা তাদেরকে আসলে তাদের সাথে ওইরকমভাবে সম্পর্ক তারা রাখতে চায় না। এর ফলে আসলে কি হয় যে যখন আসলে আপনি শুধুমাত্র একটা বিশ্বাসকে বা একটা মতামতকেই ধরে আসলে রাখবেন, আপনি সমাজের অন্যান্য মতামতগুলোকে গুরুত্ব দিবেন না, তখন আসলে তো আপনি সমাজ থেকে আসলে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তো এইগুলোই হয় যে যখন আসলে তারা তাদের নিজেদের রাজনৈতিক বিশ্বাসকে নিজেদের রাজনৈতিক আদর্শকে আসলে ধরে রাখেন, সমাজের অন্যান্য মানুষ বা সাধারণ জনতার কি বিশ্বাস তাদের কি আকাঙ্ক্ষা সেটি তারা বুঝতে চায় না, তখনই কিন্তু এই যে সাধারণ জনগণ এবং সরকারের মধ্যে একটি বিরোধের সৃষ্টি হয়। যেটা আমরা কিন্তু খুব ভালো মতোই কিন্তু এই জুলাই আগস্ট এই যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে আসলে আমরা খুব ভালো মতোই দেখতে পেরেছি যে আসলে কেন এত সংখ্যক পরিমাণ জনগণ এই যে আওয়ামী লীগ দলের বিপক্ষে চলে গিয়েছিল এবং সর্বশেষ তাদেরকে আসলে তাদের আসলে পতন হয়েছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, যেখানে আমরা প্রথমে দেখানোর চেষ্টা করলাম যে আসলে কিভাবে আসলে মানুষের মধ্যে বিশ্বাসগুলো তৈরি হয়, এবং এই ভিন্ন ধর্মী যে বিশ্বাসগুলো রয়েছে সেগুলোর কারণে মানুষের চিন্তা ভাবনার পার্থক্য হয়, এবং চিন্তা ভাবনার পার্থক্যের কারণে মতামত দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পার্থক্য তৈরি হয়, এবং কেন আসলে আমাদের দেশের মানুষ যারা রয়েছেন
তারা আসলে এই ভিন্নধর্মী মতামতটাকে আসলে পছন্দ করেন না, এবং কি করলে আসলে এই যে ভিন্নধর্মী যে মতামত রয়েছে সেটিকে আসলে মানুষ স্বাভাবিকভাবে দেখতে শুরু করবে, এবং কোনো একটা বিষয় নিয়ে যখন আসলে কেউ মতামত দিবেন তাকে ব্যক্তিগত কোনো আক্রমণ না করে, বা তার পারিবারিক বিভিন্ন ইস্যু বা এইগুলো কোনো কিছু একটা না করে, তার যে বক্তব্য শুধুমাত্র সেই বক্তব্যটিকে বিভিন্ন প্রেক্ষাপট থেকে আলোচনা করে, তার কাছে যদি মনে হয় যে এটি ভুল তাহলে সেটি তারা বিশ্লেষণ করবে, সেটি তারা মতামত দিবেন। এবং সর্বশেষ আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে রাজনৈতিক কারণে যে এই যে আমাদের সমাজে যে আসলে বা আমাদের দেশে যে আসলে একটা ভিন্নধর্মী যে মতামতকে দমন করার যে একটা ব্যবস্থা তৈরি হয়েছিল, সেটি আসলে কেনই তৈরি হয়েছিল, এবং সেটির ফলস্বরূপ যে রাজনৈতিক দলগুলো আসলে এই ধরনের কাজগুলো করতো আজকে তাদের পরিণতি আসলে কি হচ্ছে। তাই এখান থেকে আমাদের একটাই শিক্ষা, যে যখন কোনো একজন ব্যক্তি মতামত দিবেন, হোক সেটা আমার ধর্মীয় বিশ্বাসের সাথে মিলছে না, হোক সেটা আমার রাজনৈতিক বিশ্বাসের সাথে মিলছে না, হোক আমার সামাজিক মূল্যবোধের সাথে সেটি মিলছে না, আমাদেরকে তার সেই মতামতটিকে সম্মান করতে হবে। আমাদেরকে বিভিন্ন প্রেক্ষাপট থেকে আগে বিচার বিশ্লেষণ করতে হবে যে তিনি সেই মতামতটি কেন দিয়েছেন, এরপরে আমাদেরকে সেটিকে গঠনমূলক সমালোচনা করতে হবে। যদি তার মতামত ভুল হয়, আপনি ভুল সেটি প্রমাণ করবেন আপনার নিজের বক্তব্য উপস্থাপনের মাধ্যমে। অবশ্যই সেটি মারামারি কাটাকাটি এই ধরনের কোনো কাজ করে না। আবার যদি মনে হয় যে হ্যাঁ ওই ব্যক্তিটি ঠিক বলেছেন, বা তার মতামত বা তিনি যে যুক্তিগুলো আসলে উপস্থাপন করেছে সেগুলো সঠিক, তাহলে অবশ্যই আপনাকে সেগুলো অ্যাপ্রিসিয়েট করতে হবে সমাজে। তাহলে আমাদের সমাজের মধ্যে কিন্তু আসলে এই যে ভালো যে জিনিসগুলো, এগুলো কিন্তু সমাজে বজায় থাকবে। তো আজকে এই পর্যন্তই ছিল। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।